সংগ্রামী বন্ধুগণ, পার্বত্য চট্টগ্রামের সেই জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পরেও আমরা দেখেছি এই পার্বত্য চট্টগ্রামের হচ্ছে সেই স্বৈরাচার হাসিনার মতো, আমরা সেই আওয়ামী লীগ দূষণের মতো এখনো পার্বত্য চট্টগ্রাম আমরা অধিকার থেকে বঞ্চিত। সংগ্রামের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি গত 5 আগস্ট সেই হাসিনার পতনের দিন, সেই 5 আগস্ট পুরো বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের হচ্ছে কর্মসূচি পালন করে তার ধারাবাহিকতায় আমরা পার্বত্য চট্টগ্রামেও খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে মনে করতে পারবো ডেমোক্রেটিক ফ্রন্ট নদীকে বেরোতে কর্মসূচি ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই আওয়ামী লীগ দূষণরা নব্বই মুখোশ বাহিনী কর্তৃক হচ্ছে সেই সমাবেশে খাগড়াছড়ি যে সমাবেশ, সেই সমাবেশে অংশগ্রহণের যে সাধারণ জনগণকে হচ্ছে তাদের সম্মুখীন হতে হয়েছে সংগ্রামী বন্ধুগণ। তারপরে হচ্ছে যখন যে সমাবেশ চেরাগি পাহাড়ে হচ্ছে চেরাগি পাহাড়ে মনে আসে, সেই সমাবেশে আমরা দেখছি প্রশাসনের সামনে সেখানে পুলিশ বাংলাদেশে উপস্থিত ছিল, কিন্তু সেখানে কেন প্রশাসনের সামনে হচ্ছে সেখানে অস্ত্র বের করে হচ্ছে সমাবেশের উপর গুলি চালায়। সকল বন্ধুগণ, এর দায় হচ্ছে এই ইন্টারিম সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে বন্ধুগণ। কেননা এই পার্বত্য চট্টগ্রামের সেই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে সাধারণ জনগণের যে মুক্তির আকাঙ্ক্ষা, বাংলাদেশ নতুন করে বাংলাদেশ ভিত্তি নির্মাণের যে স্বপ্ন নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে, এই জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে হাসিনা সরকারকে আমরা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছি বন্ধুগণ। কিন্তু আমরা দেখলাম আমাদের পাহাড়ের ক্ষেত্রে সেটা হচ্ছে ভিন্ন। আমরা পার্বত্য চট্টগ্রামের যারা বসবাস করছি সেখানে এখনো আমাদের কোনো নিরাপত্তা হচ্ছে নেই, সেখানে কোনো পাহাড়িদের কোনো অধিকার হচ্ছে নেই, আমরা অধিকার থেকে কোনো বঞ্চিত বন্ধুগণ। কারণ কারণে আমরা বারবারই হচ্ছে চেরাগি পাহাড় করে আমরা আপনাদের সামনে যে বারবার আমরা প্রতিবাদ সমাবেশ করতে হচ্ছে বন্ধুগণ। আমরা জানি এই জুলাই অভ্যুত্থানের পর এই সরকারও হচ্ছে ব্যর্থ, 1 বছর পার হলেও পাহাড়ের কোনো তাৎপর্য পরিবর্তন করেনি বন্ধুগণ। আজকে এই সমাবেশে হচ্ছে বক্তব্য রাখবেন পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরকার সভাপতি ভবন চাকমা। আমি ভবন চাকমাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন গত 5 আগস্ট স্বৈরাচার হাসিনা সরকার পতনের মাধ্যমে আজকের এই দিনে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং আজ হচ্ছে 1 বছর পূর্ণ হয়। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকার হচ্ছে পতন হয়, কিন্তু আপনারা সকলে জানেন এই জুলাই অভ্যুত্থানে ছাত্রছাত্রী সকল শ্রেণীর সকল পেশাজীবীর মানুষ হচ্ছে এই অন্যায় অবিচার গণহত্যা জুলুম সহ সকল ধরনের অন্যায় থেকে মুক্তি পাওয়ার জন্য সবাই হচ্ছে 26শে জুলাই অভ্যুত্থানে হচ্ছে অংশগ্রহণ করেছিলেন। সবার একটা আশা ছিল হচ্ছে পাহাড় এবং সমতলে সারা বাংলাদেশে একটা শান্তিপূর্ণ একটা নতুন বাংলাদেশ হচ্ছে গড়ে উঠবে, কিন্তু হাসিনা সরকার পরবর্তীতে আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হচ্ছে সে একই খাবে হচ্ছে আরো নতুন ভাবে আরো বেশি করে হচ্ছে অন্যায় অবিচার জুলুম নির্যাতন খুন হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে ঘটে চলেছে। আপনারা দেখেছেন অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে হচ্ছে 24শে সেপ্টেম্বর মাসে হচ্ছে খাগড়াছড়িতে হচ্ছে খাগড়াছড়ি রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক হামলা, 19-20 সেপ্টেম্বরে হচ্ছে সাম্প্রদায়িক হামলা হয়। সেখানে হচ্ছে অনেক রুবেল ঝুলান সহ অনেকে হচ্ছে শহীদ হন এবং অনেকে আহত হন।
সংগ্রামী বন্ধুগণ, এই যে আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আশা আকাঙ্ক্ষাকে হচ্ছে খণ্ড করে আজকে অন্তর্বর্তীকালী সরকার হচ্ছে একইভাবে পাহাড়ে সেই অন্যায় অত্যাচার গুলো হচ্ছে দিয়ে রেখেছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন পাহাড়ে হচ্ছে আপনারা দেখেছেন যে 8ম শ্রেণী এক কিশোরী ত্রিপুরাকে হচ্ছে দর্শন করার পর তাকে যাতে সে হচ্ছে মামলা মোকদ্দমা হচ্ছে করতে না পারে সেজন্য হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে তাকে দমন করে রাখা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা এও দেখেছেন যে গত 5ই আগস্ট জেলা অভ্যুত্থান দিবসে হচ্ছে ইউপিডিএফের শান্তিপূর্ণ মিছিলে হচ্ছে আপনারা দেখেছেন সেখানকার সেনাবাহিনী মদতপুষ্ট সেনাবাহিনী সৃষ্ট ফিঙ্গার বাহিনী মুঘল বাহিনী হচ্ছে সেখানে সাধারণ জনগণের ছাত্রছাত্রীদের উপর হচ্ছে কিভাবে গুলি চালিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা এই দেখেছেন হাসিনা সরকার পতনের পর হচ্ছে যারা হচ্ছে সন্ত্রাসী তারা হচ্ছে জেল থেকে মুক্তি পাচ্ছে, কিন্তু আপনারা দেখেছেন যে বান্দরবান থেকে নিরীহ জাতিসত্তাগুলো হচ্ছে জেলে অবিচার অবস্থা হচ্ছে, জেলে কারাবন্দী অবস্থা হচ্ছে, মৃত্যুবরণ করছে। তো আমরা হচ্ছে এরকম বাংলাদেশ তো চাইনি, এরকম বাংলাদেশের জন্য তো হচ্ছে আমরা আন্দোলন করিনি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন যখন ত্রিপুরা কিশোরীর দর্শনের পর যখন আমরা বিচার চাইতে গিয়ে মাঠে নামলাম, আন্দোলনে নামলাম, তখন আপনারা দেখেছেন সেনাবাহিনী সেখানে কিভাবে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে মারপিট করে হচ্ছে আহত করেছিলেন। তো আমরা যখন কখনো অন্যায় অবিচারের ভূমিকা দখলের বিরুদ্ধে যখন আমরা মাঠে নামি, ঠিক তখনই হচ্ছে সেনাবাহিনী এবং তার সৃষ্ট মদতপুষ্ট সেঙ্গারি বাহিনী দিয়ে আমাদের আন্দোলনকে দমিয়ে রাখার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালায়। তখন আমরা যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, ভূমিকা দখলের বিরুদ্ধে কথা বলি, নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলি, তখন আপনারা আমাদের বিচ্ছিন্নতাবাদী বলে আমাদেরকে ধরে চলে দেন। কিন্তু আমরা জানি, আপনারা জানেন আমরা বিচ্ছিন্নতাবাদী নই, আমরা সাংবিধানিকভাবে আমাদের স্বীকৃতি চাই, কিন্তু আপনারা কেন আমাদেরকে সাংবিধানিক স্বীকৃতিকে ধরে রাখছেন? তাহলে এখানে আমরা কি বিচ্ছিন্নতাবাদী, নাকি আপনারা আমাদেরকে বিচ্ছিন্নতাবাদী হতে বাধ্য করতেন? আমার একটা প্রশ্ন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন ইউনিট সরকার হচ্ছে দায়িত্ব নেওয়ার পর থেকে পাহাড় এবং সমতলে বিভিন্ন ধরনের সবসময় অন্যায় অবিচার, খুন গুম, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে সেখানে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই। শিক্ষার্থীরা সেখানে কোনো এক জায়গায় গোলামেরা জায়গায় বসে বুদ্ধিবৃত্তিক চর্চা করতে পারছে না, সেখানে বিভিন্ন ধরনের ট্র্যাক লাগিয়ে বিভিন্ন ধরনের সন্ত্রাসী ট্র্যাক লাগিয়ে হচ্ছে তাদেরকে দমন চালানো হচ্ছে। সংগ্রামী উপস্থিতি, আজকের শাসনের পতনের 1 বছরের অতিক্রম হয়ে গেল এবং যে অন্তর্বর্তী সরকার আজকে এই দিনে ডক্টর ইউনূসের প্রধান উপদেষ্টার মধ্য দিয়ে শপথ গ্রহণ করার মধ্য দিয়ে আজকের এই দিনে অন্তর্বর্তীকালী সরকার গঠিত হয়। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন এই ফ্যাসিস্ট হাসিনার কার্যক্রম কি ছিল। এই ফ্যাসিস্ট হাসিনা যে তিনি 16 বছর ধরে যে ক্ষমতায় থাকার সময় তিনি পার্বত্য চট্টগ্রাম সহ দেশের কিরকম পরিস্থিতি তৈরি করেছিল আপনারা সকলেও জানেন। আমরা জানি হচ্ছে এই ফ্যাসিস্ট হাসিনার সরকারের সময় বাংলাদেশের সহ বাংলাদেশের সারা দেশের পার্বত্য চট্টগ্রামের
করেছিলাম, কিন্তু আমরা মনে করেছিলাম হচ্ছে এই ফ্যাসিস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে আমরা পার্বত্য চট্টগ্রামের বাসীরা আমরা পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতির কিছুটা হলেও শান্তি ফিরিয়ে পাবো। কিন্তু তার অন্যদিকে আমরা দেখি এই ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকে আরো বেশি যখন দেখে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন হয়েছিল, তার সেই পরে আমরা দেখেছি হচ্ছে সেখানে যে এই সেপ্টেম্বরে আবার 19 তারিখ সেখানে সাম্প্রদায়িক হামলা করা হয়েছিল। সেখানে যে বিঘ্নালয় পাহাড়িদের ঘর বাড়ি তুলে দেওয়া হয়েছিল এবং তাদের সেখানে হচ্ছে একজন যে মনোরঞ্জন চাকলাকে আমরা তাকে এই সেনাবাহিনীরা কি করেছিল, তাকে হচ্ছে রক্ত দিয়ে তাকে হত্যা করা হয়েছিল এবং খাদ্যশুরিতে তারপরে দিন আমরা দেখি সেখানে সেই বিমান চাকলা তার যে হচ্ছে সেখানে পাহাড়িদের ঘর বাড়িদের এই রক্ষা করার জন্য যে সেক্রেটারি কর্তৃক সেনাবাহিনীদের কর্তৃক হচ্ছে আমাদের ঘর বাড়ি রক্ষা করার জন্য হচ্ছে তার নিরাপত্তার জন্য তিনি সেখানে দিয়েছিলেন। কিন্তু তাকে হচ্ছে এই সেনাবাহিনীরা হচ্ছে তাকে হত্যার স্বীকার করে গুলি করে হত্যা করে রিবেল ত্রিপুরা বিমান চাকমাকে। আমরা দেখেছি হচ্ছে যে 20 তারিখে রাঙ্গামাটিতে যে একটি শান্তিপূর্ণ সমাবেশে সেখানে উত্তেজনা সৃষ্টি করে সেই ছাত্ররা কিভাবে অনিল চাকমাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। সংগ্রামী উপস্থিতি আমরা মনে করেছিলাম হচ্ছে পার্বত্য চট্টগ্রামের বাসীরা আমরা সেখানে ভালোভাবে হচ্ছে যে সমাফলে যেভাবে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে পাহাড়ে হচ্ছে আমরা এই গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে মিছিল করতে পারবো এই আশা করেছি। কিন্তু তারপরে দেখে আমরা প্রধান এলসান চাকলার যে তাদের যে শহীদ দিবস তাদের যে শরীফের হত্যাকাণ্ড সেখানে ষড়যন্ত্র করতে যায়, সেখানে কিন্তু এই যে শিক্ষার্থীদের দেশেরা কোন সিস্টেমের পঞ্চায়েত বাহিনীরা সেখানে আমাদের উপর হামলা করে। সাংবাদিক বন্ধুগণ, যখন হচ্ছে এই গত হচ্ছে 5 তারিখে 25 হাসিনার পতনের যে 1 বছর উপলক্ষে ইউসিপিএমের ডাকে হচ্ছে সেখানে আয়োজিত প্রোগ্রামে হচ্ছে যে পূর্ণ স্বায়ত্ত শাসন দাবি নিয়ে সেখানে যে মিছিল করতে যায় সেখানে কিন্তু সিঙ্গি স্কোয়ারে আমরা দেখি যে পুলিশের সামনে এবং সেখান থেকে বেশি দূরে না 1 বছর হবে না হচ্ছে সেখানে সেনাবাহিনীর সেন্ট্রালম্যান ছিল, কিন্তু তাদের যে প্রত্যক্ষ মদদের হচ্ছে পুলিশের যে প্রত্যক্ষ মদদের হচ্ছে আমাদের সেখানে মিছিলে যাওয়ার বন্ধুদেরকে গুলি করা হয়। বন্ধুগণ, আজকে যদি আমরা দেখি পার্বত্য চট্টগ্রামে সেখানে যদি দেখি সেনাশাসন জারি করা হয়েছে, এই সেনাশাহী বাহিনীরা হচ্ছে সেখানে আমরা যদি দেখি যে পাহাড়ে হচ্ছে প্রতিনিয়ত সন্ত্রাসীর নাম করে সন্ত্রাসীদের নাম প্রচার করে ঘর বাড়ি তল্লাশি করে, কিন্তু আমরা সেখানে দেখি হচ্ছে যে প্রকাশ্যভাবে সেখানে শরীফের গণহত্যা এবং যে গত 5 তারিখে সঞ্জয় স্কোয়ারে যেভাবে গুলি করা হয়েছিল সেই হচ্ছে সন্ত্রাসীদেরকে তারা বলে দেখতে পারে না, কিন্তু অথচ সাধারণ নিরীহ জনগণ মানুষদেরকে তারা ঘর বাড়ি তল্লাশির নাম করে সংগ্রামী করে। এবং আমরা যদি দেখি দর্শনের ঘটনা পার্বত্য চট্টগ্রামে দর্শনের ঘটনা যদি দেখি সেখানে কিন্তু এই সেনাবাহিনীরা এই নিরাপত্তা বাহিনীরা কিন্তু সেখানে দর্শনের ঘটনা ঘটায়। আমরা যদি এই চট্টগ্রাম থেকে খাদ্যশুরু থেকে আমাদের নিজ বাড়িতে যাওয়ার পথে জনগণ হতে সেখানে আর্মি ক্যাম্প সেখানে শেষ করা আমরা সেখানে হচ্ছে আমরা হচ্ছে যেখানে হচ্ছে আমাদের নিজেদের ঘর বাড়িতে যাই আমরা যেখানে দরকার ছিল হচ্ছে আমাদের ঘর বাড়িতে সেই সেনাবাহিনীদেরকে আমরা যে বলবো হচ্ছে আমরা যে বলার কথা হচ্ছে সেখানে পুলিশ বলছে আপনারা কোথায় থেকে এসেছেন, আপনারা বাড়ি কোথায়, আপনার গ্রাম কি, কিন্তু এই তো হচ্ছে আমাদের হয়রানি শিকার হতে হয়। আমাদেরকে হচ্ছে একদম কোথায় না যেতে হচ্ছে আর একটা কোশ্চেন হচ্ছে আমাদেরকে সেই নাম ঠিকানা সবগুলো হচ্ছে যেটা দিয়েছে হয়। বন্ধুগণ, এই হচ্ছে পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন জারি এবং আমি মনে করি এই সেনাবাহিনী
হচ্ছে এই দর্শকতা থেকে হচ্ছে উচ্ছেদ করে দেওয়া হয়। দেশ হচ্ছে আমরা পার্বত্য চট্টগ্রামে চাই না হচ্ছে যে এই সেনাবাহিনী যে সেনাবাহিনী হচ্ছে আমাদেরকে হচ্ছে দর্শন করে, যে সেনাবাহিনী দ্বারা আমাদের মায়ের বুকে হচ্ছে গুলি লাগে, মায়ের বুকে হচ্ছে গুলি লাগে। বন্ধুগণ, সংগ্রামী উপস্থিতি, আপনারা জানি হচ্ছে এত জানি হচ্ছে এই যে আজকে পূর্ণ সাহিত্য শাসন মাধ্যমে আজকে যদি এখানে পূর্ণ পার্বত্য চট্টগ্রামে পূর্ণ সাহিত্য শাসন কাজ করা হতো, তাহলে আমি মনে করি হচ্ছে এই ধরনের দেখানো হচ্ছে এই দেখতে পাচ্ছে না। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা মনে করি হচ্ছে এই পার্বত্য চট্টগ্রামে পূর্ণ সাহিত্য শাসনের আইনের মাধ্যমে হচ্ছে আমাদের মা বান্ধব হচ্ছে আমরা রক্ষা করতে পারবো। কারণ আমরা জানি হচ্ছে এই পার্বত্য চট্টগ্রাম যতদিন হচ্ছে সাহিত্য শাসনের অঞ্চল ছিল তখন সেখানে কোনো অরাজকতা সৃষ্টি হয় না, সেখানে কোনো দর্শনের ঘটনা ঘটে নাই, সেখানে কোনো পূর্ব দখলের ঘটনা ঘটে নাই। সংগ্রামী বন্ধুগণ, সেখানে আমাদের মা বোনেরা হচ্ছে নিরাপদে বসবাস করতে পারতো, কিন্তু আজকে সেই জায়গা থেকে যখন থেকে আমাদের এই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে হচ্ছে আমাদের সেভাবে হচ্ছে নারীদের দর্শনের শিকার হতে হয়, গণহত্যা হতে শুরু করে। আমাদের যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার সময় আমাদের মা বোনদের হচ্ছে শত শত মা বোনদেরকে হচ্ছে দর্শনের শিকার হতে হয়। সংগ্রামী বন্ধুগণ, হত্যার শিকার হতে হয়। সংগ্রামী বন্ধুগণ, আমরা আজকে এই যে আমি বলতে চাই হচ্ছে এই যে অন্তর্বর্তী সরকার ইউনিটের সরকারকে আমি বলতে চাই হচ্ছে আপনার যে হচ্ছে এই দায়িত্বটা যদি আপনি নিতে পারেন না, যে পার্বত্য চট্টগ্রামবাসীদেরকে যদি নিরাপত্তা দিতে পারেন না, তাহলে আপনারা হচ্ছে আমি মনে করি হচ্ছে প্রচুর শাসনার মতো হচ্ছে এই প্রচুর শাসনার মতো করে হচ্ছে তাহলে কিছু আমরা বাধ্য হবো। সংগ্রামে উপস্থিতি, আমি আর বিশেষ কিছু বক্তব্য দাঁড়াচ্ছি না। আজকের এই প্রোগ্রামে আজকের এই প্রোগ্রামে আমি বলতে চাই হচ্ছে পার্বত্য চট্টগ্রাম সহ নারী দর্শনের ঘটনা সহ যে ধরনের দর্শনের ঘটনা ঘটেছিল এই দর্শনের ঘটনাটা হচ্ছে বিচার করতে হবে। কারণ আমরা জানি হচ্ছে যে এই গত কয়েকদিন আগে যে এক ত্রিপুরা এক ত্রিপুরা ছাত্রীকে হচ্ছে দর্শন করা হয়েছিল 6 জন ছাত্রী। এই ত্রিপুরা ছাত্রী হচ্ছে এখনো পর্যন্ত তিনি মৃত্যুর সাথে প্রাণটা লড়ছে, কিন্তু আমরা সেখানে দেখেছি গত কয়েকদিন আগে এই 2-3 ঘটনা 2-3 দিন করে জনগণের হয়ে 2-3 দিন করে তারা দর্শককে গ্রেপ্তার করেছিল। আমরা সে সময় বলেছিলাম এই দর্শকদেরকে তারা শুধু মানুষদেরকে দেখানোর জন্য গ্রেপ্তার করে, কিন্তু সেখানে আজকে তাদেরকে যে বিশাল খবর কথা সেই বিশাল পর্যন্ত আমরা এখনোই দেখি নাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা এই জন্য হচ্ছে মনে করি যে আরো হচ্ছে মনে করি আমরা যে এই সমতল থেকে যারা দর্শক যারা অপকর্ম কাজ করে এই শিক্ষকদেরকে সাজিয়ে দেওয়া হয় পার্বত্য চট্টগ্রামে। আমরা গত কয়েকদিন আগে যে মানিকগঞ্জের যে আরশুজ্জামান খানকে আমরা সেখানে দেখেছি, তিনি সেখানে মানিকগঞ্জে তার এক ছাত্রীকে কুপ্রস্তাবের নাম করে যে অভিযোগ উঠেছিল, সেখানে তিনি তাকে বদলি করা এই কথা বান্দরবানে। কিন্তু আমরা হচ্ছে আমরাও তো মনে করি হচ্ছে আমরা পার্বত্য বাংলাদেশের মানুষ বাংলাদেশের একটি অংশ, কিন্তু সেখানে তারা কি করে সেই সমতল থেকে যারা দর্শক তাদেরকে হচ্ছে পাহাড়ের বদলি করা হয়। আমরা ঘটনা জানি সেখানে হচ্ছে যে আমরা মেডিকেল কলেজের যে শিক্ষক দর্শক চেয়ারম্যানের ঘটনা, তিনি তাকে হচ্ছে ডোমরায় তার যে দর্শনের অভিযোগ ছিল, দর্শনের হেনস্থার অভিযোগ ছিল, কিন্তু তারা সেখানে এই সমতলে থেকে হচ্ছে পাহাড়ে বদল করে চাকরি মেডিকেলের বদল করা হবে, সেখানে হচ্ছে তাকে বদল করার পরে তার ঘটনা আমরা জানি। আমরা সেখানে দেখেছি হচ্ছে তিনিও হচ্ছে সেই তার ছাত্রীকে হচ্ছে দর্শনের চেষ্টা করেছিল, এবং 2026 সালে আমরা দেখেছি 2026 সালে যে আমরা এই সেপ্টেম্বর মাসে আমরা দেখেছি হচ্ছে সেখানে তার যে আরেক ছাত্রীকে দর্শনের ঘটনার ব্যাখ্যা দিয়ে সেখানে পাহাড়ি শিক্ষার্থীরা তাকে যেভাবে হচ্ছে
যে শাস্তি পাওয়ার কথা ছিল সেই উপযুক্ত শাস্তি দেওয়া হয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, আমি মনে করি হচ্ছে এখান থেকে বলে দিতে চাই হচ্ছে এজন্য যারা সমতলে সেই সংগ্রামকে ভারতের দোষীদেরকে পার্বত্য চট্টগ্রামে বদলি করাবে তাদের পরিণতি হচ্ছে এই শের রানার মতো পরিণতি হতে হবে। বন্ধুগণ, সংগ্রামে উপস্থিতি আমি আর বক্তব্য বেশি বাড়াচ্ছি না। সকলকে আমাদের যে আন্দোলন সংগ্রাম, এই আন্দোলন সংগ্রামের আমাদের এই আন্দোলন সংগ্রামের যোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং এই পূর্ণ সাহিত্য শাসনের মাধ্যমে আমাদের পার্বত্য চট্টগ্রামের শান্তি ফিরে পাবো বলে আমি আশা করি। এই চারাগিতে দাঁড়িয়ে কিংবা এই শহরের নানা অঞ্চলে দাঁড়িয়ে আমরা দীর্ঘ সময় আমাদের এই পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের বন্ধুদের তাদের কাজ মিলে আমরা হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা স্লোগান দিয়েছি, আমরা প্রতিবাদ মিছিল ধ্বজের গান গেয়েছি এবং সেই গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে আমার এই বন্ধুদের সাথে আমরা এই রাজপথে হাসিনার সন্ত্রাস, হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি এবং পরাস্ত করেছি। আমরা ছাত্র ফেডারেশন থেকে বারবার বলেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই, সে লড়াই কোনো একক ব্যানারের লড়াই নয়, একক ব্যানারের সফলতা আসবে না। হাসিনার বিরুদ্ধে একটা অল আউট ঐক্য লাগবে, একটা অল আউট ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদকে পরাজিত করতে হবে। বন্ধুগণ, আজকে এই সমাবেশে যে কয়টা প্রেসটুন উঠেছে তার মধ্যে একটা প্রেসটুন দেখছি যে ইউনুসের নব্য ফ্যাসিবাদ। এটা অবাক হলাম বটে। অনেকেই বলছেন গত বছরের এই অভ্যুত্থানের পরবর্তীতে আজকের এই দিনে 1 বছর যে ইন্টারিম গভর্নমেন্ট এখানে দেশ চালাচ্ছে, দেশ চালানোর দায় নিয়েছে, জনগণ তাদেরকে দায়িত্ব দিয়েছে, তারা তাদের এই দেশ চালানোর কতটুকু দায়িত্ব তারা পালন করতে পেরেছে এদেশের জনগণ তা বুঝেছে। এখানে অভ্যুত্থান চলাকালীন সময়ে আমরা অভ্যুত্থানকারী ছাত্র জনতারা কল্পনা চাকমার একটা ডায়ালগের আমাদেরকে ভীষণ আমাদের বুকের যে দ্রোহ, সেই দ্রোহ সেই স্কুলের দিকে দাবানালে পরিণত হওয়ার সুযোগ করে দিয়েছিল। কল্পনা চাকমার সেই কি ডায়ালগ, সেই ডায়ালগটা ছিল পাহাড়ে যা চলছে সেটা এক্সপেরিমেন্ট, সেটা একদিন সমতলে চলবে। আমরা সেটা দেখেছি। গত 1 বছর ধরে এখানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার চলাকালীন অবস্থায় এখানে কি কি ঘটেছে এটা আমরা সবাই দেখেছি। সেনাবাহিনীটা ঠেকাতে পারেনি। সমতলে যদি সেনাবাহিনীটা ঠেকাতে না পারে, ওই সার্বভৌমত্বের নাম করে পার্বত্য চট্টগ্রামে বা বাংলাদেশের অন্য কোন ভূখণ্ডে তারা আসলে কি করছে গত 54 বছর ধরে, 50 বছর ধরে, আমরা সেটা পরিষ্কার বুঝতে পারি। বন্ধুগণ, যেটা বলছিলাম, এই যে বাংলাদেশ, এই বাংলাদেশের ফ্যাসিবাদ তো নতুন কিছু না। এখানে আজকে ইউনুস আছে, আজকে আমরা যদি বলি ইউনুসের নব্য ফ্যাসিবাদ, কালকে অন্যজন আসবে তার নব্য ফ্যাসিবাদ, তাহলে ফ্যাসিবাদ কি রিনিউয়েবল কোন জিনিস কিনা এই প্রশ্নটা করতে চাই। বন্ধুগণ, আমাদের এই স্বাধীন বাংলার নেতা 71-এ যারা রণাঙ্গনে যুদ্ধ করেছে, নেতৃত্ব দিয়েছে, সেরকমই একজন নেতাকে আজকে এই সমাবেশে দাঁড়িয়ে স্মরণ করছে, কমরেড মানবেন্দ্র নারায়ণ লারমাকে। এই 72-এর সংবিধান, সেই সংবিধানকে জুলাইয়ের মধ্যে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পরও সেই সংবিধানের পাল্টাও ছেড়া যায় নাই। ওই যে ঐক্যমত্য কমিশন নামে একটা কমিশনের বৈঠক বহুদিন ধরে এখানে চলছে, আপনারা দেখছেন। তারা নানা রকম বাস করে, নানা রকম তর্ক বিতর্ক, ওয়াক আউট, এইটা সেইটা।
কিন্তু দিন শেষ তারা একটা জায়গায় ঐক্যবদ্ধ। সেটা কি? সেই ঐক্যের জায়গাটা হচ্ছে এই সংবিধানের বেসিক স্ট্রাকচার বদলানো যাবে না, এই সংবিধানের কোনো পরিবর্তন করা যাবে না। কিন্তু আমরা আমাদের লড়াইয়ের দিনে এই অভ্যুত্থানের আগে এবং পরে এবং এই অভ্যুত্থান চলাকালে বলেছি যে এই সংবিধান হচ্ছে ফ্যাসিবাদের গোড়া, এই সংবিধান হচ্ছে বীজ, ফ্যাসিবাদের বীজ বপন হয়েছিল এই ফ্যাসিবাদের মধ্য দিয়ে, এই ফ্যাসিবাদের বীজ বপন হয়েছিল ৭২-এর ভিত্তিক সংবিধানের মধ্যে। আপনারা ফ্যাসিবাদ নিয়ে একেবারে বেসিক যে একাডেমিক ডিবেট, সেখানে দেখবেন যে ফ্যাসিবাদের অন্যতম একটা বীজ হচ্ছে জাতীয়তাবাদ। এই ৭২-এর সংবিধানের অনুচ্ছেদ ৬ এবং অনুচ্ছেদ ৯, এই দুটো অনুচ্ছেদে খুব স্পেসিফিক ভাবে, খুবই সুনির্দিষ্ট ভাবে এই বাংলাদেশের ভূখণ্ডে বাঙালি ব্যতীত যে ৪৪-৪৫টা জাতি রয়েছে তাদেরকে অস্বীকার করা হয়েছে, তাদেরকে সুপ্রিম করা হয়েছে, আর বাকি ৪৪টা জাতিকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছে। বাঙালি জাতিকে এখানে, বাঙালি জাতি যে আমাদের যে বাঙালি বন্ধুরা আশপাশে আছেন, আপনারা যাদের বয়স ৫০ বছরের বেশি, তারা শেখ মুজিবের শাসন দেখেছেন, শেখ মুজিবের লুণ্ঠন দেখেছেন, শেখ মুজিবের দুঃশাসন দেখেছেন, তারা জিয়ার দুঃশাসন দেখেছেন, এরশাদের দুঃশাসন দেখেছেন, বিএনপির দুঃশাসনও দেখেছেন, হাসিনার দুঃশাসন। আমরা এখানে যারা আছি প্রত্যেকেই দেখেছি। এই ইউনুসের সময়ে ইউনুসের যে ব্যর্থতা, সাংবিধানিক ধারাবাহিকতার নামে যে অভ্যুত্থানের ছিল যে প্রতারণা, সেটা আমরা দেখেছি। ভবিষ্যতে আমাদেরকে দেখতে হবে, কারণ আমরা এই সংবিধান চলতে পারিনি। ওই মানবেন্দ্র নারায়ণ লারমা যখন এই সংবিধান যখন প্রতিষ্ঠা হচ্ছিল, সংবিধান যখন ক্রিয়েট হচ্ছিল, সংবিধান বিতর্কের সময় বলছিল এই সংবিধান আমার জাতিকে স্বীকার করেনি, আমাকে কেউ কখনো বাঙালি বলেনি, কিন্তু এই সংবিধান আমাকে বাঙালি নামে পরিচয় করিয়ে দিচ্ছে। এই সংবিধানে কৃষক শ্রমিকের কথা নাই, এই সংবিধানে জনগণের কথা নাই। আজকে আমরা দেখছি এই ৫৪ বছর ধরে এই সংবিধানের ধারাবাহিকতার মধ্য দিয়ে গণতন্ত্রের মুখোশে, নির্বাচনের মুখোশে, সামরিকতন্ত্রের মুখোশে, জনগণের সার্বভৌমত্বের মুখোশে এখানে বারবার জনগণকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, বারবার জনগণকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আমাদের বোনেরা ধর্ষিত হয়েছে, বিচার পায়নি। এই সংবিধান বলবৎ রয়ে গেছে, এই সংবিধান এই জনগণের নিরাপত্তা দিতে পারেনি। বাঙালি এবং অবাঙালি এখানে আরো ৪৪টা জাতির কাউকে এই সংবিধান নিরাপত্তা দিতে পারেনি। তারপরে নাকি আমাদের এই সংবিধান রক্ষা করতে হবে। বন্ধুগণ, এই ২৪শে জুলাই গণ অভ্যুত্থানে আমরা যারা অভ্যুত্থান করার পরও কখনো সফরেন্টি কি জানি, সফরেন্টি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদল, এদেরকে আমার ভাষায় আমি বলি যে একদল কেওয়াজকারী, একদল রাষ্ট্রীয় গুন্ডা, রাষ্ট্রীয় পান্ডারা আমাদের এই বন্ধুদের পিটিয়েছে। আমরা দেখেছি শ্রমিকের বুকে যৌথ বাহিনী গুলি চালিয়েছে, আমাদের শ্রমিক ভাইদের খুন করেছে। আমরা দেখেছি এই 11 মাসে 1 বছরে এখানে মাজার রক্ষা পায়নি, মন্দির রক্ষা পায়নি, এখানে ফ্যাসিবাদের নাম করে, ফ্যাসিবাদ দমনের নাম করে এখানে পুরানা যে ফ্যাসিস্ট কালচার, ফ্যাসিস্ট রাজনৈতিক কালচার, সেই রাজনৈতিক কালচার এখানে চালু করে রাখা হয়েছে। অভ্যুত্থানকারী জনতা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, নতুন বাংলাদেশের স্বপ্নকে বুকে ধারণ করে বৈষম্য নিরসনের লক্ষ্যে পুলিশের গুলি তাজা বুকে দিয়েছে, রক্তাক্ত হয়েছে, জীবন দিয়েছে, শরীরের অঙ্গ দিয়েছে। সেই স্বপ্ন আমরা গত বছর এখানকার ছাত্র তরুণেরা দেয়ালে লিখছিল, কোন স্বপ্নই বাস্তবায়ন হয়নি, কিংবা কোন স্বপ্নই আমরা বাস্তবায়িত হতে দেখছি না। এর পেছনে যে কারণগুলা, আমরা যারা আমাদের ন্যায্য হিস্সা পাইনি, আমাদের পাহাড়ের বন্ধুরা, আমাদের কলকারখানায় চাকরি করা, কলকারখানায় নিজেদের শরীর, নিজেদের জীবন, নিজেদের মর্যাদা সবকিছুই বিসর্জন দেওয়া ওই মালিক শ্রেণীর কাছে, ওই লুটেরা শ্রেণীর কাছে, তারা আজকে ঐক্যবদ্ধ হতে হবে। এখানে রাষ্ট্র বিভাজনের খেলা খেলবে, সফরেন্টিদের নামায়ে, একদলকে নামায়ে আমার পাহাড়ি বন্ধুদের পিটাবে, একদলকে নামিয়ে আমাদের শ্রমিক বন্ধুদেরকে পিটাবে, একদলকে নামিয়ে হচ্ছে আমাদের ওই যে ঢাকায় এখন একটা আন্দোলন চলছে, আমাদের বেশ কয়েকটা ব্যাংকের কর্মকর্তাদের, কর্মচারীদের চাকরি খেয়ে দিয়েছে সরকার এক বিজ্ঞাপনে। এটা আমরা হাসিনার আমলে দেখেছি, এই আমলেও তা চলছে। এই যে যারা আমাদের ন্যায্য ইচ্ছাটা পেলাম না, যে তরুণেরা, যে জনগণরা, তাদের কাজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্যবদ্ধ সূত্র হবে, আমাদের ঐক্যবদ্ধতার শর্ত হবে নিপীড়ন।
আমরা নিপীড়িত হচ্ছি। এরকম একটা অভ্যুত্থানের পর আমরা আমাদের ন্যায্য ইচ্ছা পাইনি। এই সূত্রে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, একটা রাজনৈতিক অভ্যুত্থান গড়ে তুলতে হবে। সেই রাজনৈতিক অভ্যুত্থানের পর এই বাঙালি জাতীয়তাবাদের নামে এখানে শোষণ পীড়ন দিয়ে রাখা এই বাদ ধরে সংবিধান নামক কিতাব আমরা রাখবো না। আমরা এমন একটা সংবিধান প্রতিষ্ঠা করব যে সংবিধানে সকল জাতির স্বীকৃতি থাকবে, বাংলাদেশের জনগণের ক্ষুদ্র শ্রেণী ক্ষুদ্র মানুষের সুরক্ষার কথা থাকবে, নাগরিক মর্যাদার কথা থাকবে। সেই সংগ্রামে নাগরিক মর্যাদার, নাগরিক নিরাপত্তার জন্য যে সংগ্রাম, যে রাজনৈতিক অভ্যুত্থানের কথা বলছি বন্ধুগণ, সেই সংগ্রামে আপনাদের সকলকে সেই সংগ্রাম ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। পাহাড় সমতল এই বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে আমাদের নিপীড়িত জনগণ এবং নিপীড়িত জাতির লড়াই চলবে। দুনিয়ার প্রচুর এক হও, ইনকিলাব জিন্দাবাদ। সবাইকে শুভেচ্ছা জানাই গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের পক্ষ থেকে। আমি আপনি কি অসুস্থ তাই আমরা হয়তো বেশি কথা বলতে পারবো না, তবে আমি যাওয়ার আগে কয়েকটা কথা বলতে চাই যে জুলাই মাসে যখন আমরা আন্দোলন করছিলাম তখন কল্পনা চাকমা, যিনি পাহাড়ে সেনাবাহিনীর দ্বারা গুমের শিকার হয়েছিলেন, তার একটা কথা অনেক বেশি প্রচার হয়েছিল এবং আন্দোলনকারীদের মধ্যে অনেক বেশি সাহস ও শক্তি জুগিয়েছিল। এবং ওই সময়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এই বাহিনীগুলো মিলে ছাত্র জনতার উপর, শ্রমিকের উপর যে পরিমাণ নির্যাতন নামিয়ে এনেছিল, তার বিরুদ্ধে সেনাবাহিনীর যে চরিত্র বা এই বাহিনীগুলোর যে চরিত্র সেরকম মোচন করেছিল। তার একটা কথাটা ছিল এরকম যে পাহাড়ে একটা সময় পরীক্ষামূলকভাবে যে নিপীড়ন নেমে আসে, সমতলেও সেটা একদিন নেমে আসবে। এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে তখন যে জনগণ এই সত্য থেকে দূরে ছিল, আস্থা জনগণের সামনে চলে এসেছে। বন্ধুগণ, অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখলাম যে প্রথমেই যেই হামলার ঘটনাটি ঘটলো তার ঘটলো শ্রমিকদের উপর, কারণ তারা মালিকের কাছে, রাষ্ট্রের কাছে তাদের বেতন চেয়েছিল। এরপরে আমরা দেখলাম ফ্রেন্ডস ফর সভরেনিটি নামে একটি ব্যানার থেকে আদিবাসী বন্ধুরা তাদের যেই জাতিগত স্বীকৃতির জন্য আন্দোলন করছিল সেই আন্দোলনের উপর তারা হামলা চালায় এবং তাদেরকে গ্রেফতার করার একটা নাটকীয়তা আমরা দেখতে পাই। পরবর্তীতে তাদেরকে আবার ছেড়েও দেওয়া হয়। বন্ধুগণ, এরপর থেকে আজ পর্যন্ত পাহাড় এবং সমতলে ইন্টারিম সরকারের প্রশ্রয়ে এবং ইন্টারিম সরকারের যে আইন শৃঙ্খলা রক্ষার যে ব্যর্থতা, সেই ব্যর্থতা ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি। এখন চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং যে হামলা, এমনকি যে বিচার বহির্ভূত যে গ্রেফতার, এগুলো ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি। বন্ধুগণ, অভ্যুত্থানের যে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল এবং আমরা অভ্যুত্থানের আগেও এই স্লোগানটা দিতাম যে এক দেশে দুই নীতি চলে না। এখানে কিন্তু আমাদের স্লোগান একটু লক্ষ্য করে আমরা দেখবো যেখানে প্রথমে দেশ আসছে, তার মানে যারা এই স্লোগানটা দিচ্ছে তারা দেশটাকে ওন করছে, দেশটাকে তারা নিজের মনে করছে। এরপর এই দেশ সরকারের কাছে তারা আবেদন জানাচ্ছে যে এখানে দুইটা নীতিতে দুইটা অঞ্চল শাসিত হইতে পারে না। যদি সমতলে গণতন্ত্র থাকে, সমতলে গণতন্ত্র সংগ্রাম থাকে, তাহলে পাহাড়েও সেই সংগ্রাম থাকবে। সেখানে আলাদা করে স্বৈরশাসনের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন সংগ্রাম করতে হবে না। কিন্তু দীর্ঘ অনেক বছর ধরে আমরা দেখছি সেখানে স্বৈরশাসন জেগে বসেছে এবং সরকার কোনোভাবেই সেখানে হস্তক্ষেপ করতে চাইছে না এবং বিভিন্ন ধরনের সংস্কার কমিশনের আওয়াজ আসলেও পাহাড়ের যে সমস্যা সেই কেন্দ্র করে পাহাড় সমাধানের জন্য কোনো সংস্কার কমিশন আসলে গঠন করা হয় নাই। এবং আপনারা দেখবেন যে শেখ হাসিনার আমলে বিভিন্ন দোসর, বিভিন্ন তাদের অনুসারী যারা ছিল তারা পাহাড়ের এখনও বিভিন্ন প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এখনও বহাল আছে এবং পাহাড়ের খুনের সাথে সম্পৃক্ত, গণহত্যার সাথে সম্পৃক্ত এবং বিভিন্ন ভূমি দখল থেকে শুরু করে সেখানে সম্প্রতি যে বমদের উপর নিপীড়ন চালানো এবং জেলে পুলিশের হেফাজতে বম যাতে গোষ্ঠীর লোককে যে মৃত্যুবরণ করতে হচ্ছে সেগুলো দায়ভার রাষ্ট্র নিচ্ছে না। তাহলে জুলাই অভ্যুত্থানের সময়ে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে আদিবাসী বাঙালি আমরা একত্রিত হয়ে লড়াই করেছিলাম, সেই আকাঙ্ক্ষা আসলে বাস্তবায়নের পথে ইন্টারিম হাঁটছে না
এবং আমরা মনে করি ইন্টারিম যেই শ্রেণীর প্রতিনিধিত্ব করছে আমাদের রাষ্ট্রে, যে মালিক শ্রেণীর, যে সম্পদ বা লোভী অর্থলিপ্ত যে শ্রেণীটা প্রতিনিধিত্ব করছে, সেই শ্রেণীর প্রতিনিধিত্ব করাকালীন সময়ে সেই জনগণের যে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবে না এবং জনগণকেই একত্রিত হয়ে সেই রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তাদের অধিকারগুলোকে বাস্তবায়ন করতে হবে এবং তখনই কেবলমাত্র পাহাড়ি, আদিবাসী এবং বাঙালি সবাই শান্তিপূর্ণভাবে তাদের যে জীবনযাপন, তার নিরাপত্তা সতর্কের জীবনযাপন, তাদের যে পেটের নিশ্চয়তা, চাকরির নিশ্চয়তা, এগুলো নিয়ে তারা আসলে বসবাস করতে পারবে এবং আমরা যাতে সবাই সম্মিলিতভাবে এই সংগ্রাম চালিয়ে যেতে পারি সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ। গত 5 অগাস্ট আমরা দেখেছি গণ অভ্যুত্থানে 1 বছর পূর্ণ হয়েছে। সারা দেশে গণ অভ্যুত্থানের দিবস, একই সাথে ফ্যাসিবাদী হাসিনার পতনের দিবস হিসেবে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার 5 অগস্ট সারা দেশে অনুষ্ঠান কর্মসূচি পালন করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে 1 বছরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকেই 1 বছরে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে আসলে কি পরিবর্তন ঘটেছে? বাংলাদেশের আপামর জনগণের কৃষক, শ্রমিক থেকে শুরু করে মেহনতি মানুষের কি পরিবর্তন ঘটেছে? এই প্রশ্ন যদি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে করি তাহলে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন ফ্যাসিস্ট হাসিনার আমলে যেভাবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ছিল, একইভাবে রাষ্ট্রীয় প্রশাসনিকভাবে আপনারা এখনোই দেখছেন যে সেই রাষ্ট্র কাঠামো এখনোই সেভাবে টিকে আছে। তো এই যে বাংলাদেশের মানুষের জনজীবনের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা এই অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত করতে পারেনি। মানুষের নিত্য পণ্য দ্রব্যের যে মূল্য, সেই মূল্য সাধারণ মানুষের কাতারে এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আসতে পারেনি। একই সাথে নারীদের নিরাপত্তা এখানে সুরক্ষিত হয়নি। আপনারা দেখেছেন 1 বছর ধরে, দীর্ঘ 1 বছর ধরে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে বাংলাদেশে কত ভয়াবহ সাম্প্রদায়িক হামলা, নারী নিপীড়ন, নির্যাতন, মব সৃষ্টি করে হত্যা, এভাবেই কিন্তু এই 1 বছর অন্তর্বর্তীকালীন সরকার তার গণ অভ্যুত্থানের দিবস পালন করেছে। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার প্রতি পদে পদে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা নিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে পতন করা হয়েছিল, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, আপামর জনগণ মিলে যেভাবে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, যেভাবে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য যেভাবে গণ আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানোর কথা ছিল, এই অন্তর্বর্তীকালীন সরকার তার ক্ষমতায় প্রতিফলন ঘটাতে পারেনি। এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতি পদে পদে আজ ব্যর্থতার প্রমাণ দিয়েছে। বন্ধুগণ, আপনারা দেখেছেন এই 5 অগাস্ট গণ অভ্যুত্থান দিবসে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস তিনি জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন। এই জুলাই ঘোষণাপত্র কত বিস্তৃতভাবে এখানে জুলাই ঘোষণাপত্রকে সাজানো হয়েছে, কিন্তু আমরা দেখতে পাই এই জুলাই ঘোষণাপত্রে পার্বত্য চট্টগ্রামের যে সমস্যা, এই সমস্যাকে অতি সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে। বন্ধুগণ, আপনারা দেখেছেন পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ 1 বছরের মাথায় আপনারা সেই সময় থেকে দেখছেন যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, তারপর পরে গত 19 এবং 20 সেপ্টেম্বরে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, দিঘিনালা এবং রাঙ্গামাটিতে ভয়াবহ জাতিগত সাম্প্রদায়িক হামলা ঘটে এবং সেখানে নেতৃত্ব দেয় বাংলাদেশ সেনাবাহিনী এবং সমতল দেশে পুনর্বাসিত সেটলার বাঙালিরা। তারা প্রকাশ্যে রাঙ্গামাটিতে অনেক চাকমাকে কুপিয়ে হত্যা করেছে, খাগড়াছড়িতে ধনঞ্জয় এবং রুবেলকে সেনাবাহিনীরা গুলি করে হত্যা করেছে।
এরপর পরেই আপনারা দেখেছেন বান্দরবানে এক কিয়াং নারীকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। ভাইবনছড়ায় অষ্টম শ্রেণীর এক কিশোরীকে, অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে 6 জন ছাত্র বাঙালি কর্তৃক ধর্ষণ করা হয়েছে। তারা সকলেই বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। অথচ অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির পক্ষ থেকে সেই 6 জন দর্শকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ আজ পর্যন্ত নেওয়া হয়নি, কোনো দৃষ্টান্তমূলক শাস্তি আজ পর্যন্ত দেওয়া হয়নি। বন্ধুগণ, আপনারা আমার পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে শুনেছেন সেই ভিকটিম কিশোরী এখনো হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বন্ধুগণ, এই যে একের পর এক যে হত্যাকাণ্ড ঘটেছে এবং বিগত সময় ধরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে যে গণহত্যাগুলো হয়েছে, যে সাম্প্রদায়িক ঘটনাগুলো ঘটেছে, আমরা দেখেছি তার কোনোটাই এই জুলাই ঘোষণাপত্রে স্থান পায়নি। বন্ধুগণ, এবং এই যে খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং দিঘি জেলায় যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনায় আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কিন্তু খাগড়াছড়িতে গিয়ে তারা ক্যান্টনমেন্টে গিয়ে সেনাবাহিনীর সাথে মিটিং করে আলোচনা করে তারা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করেছিল। বন্ধুগণ, কিন্তু আমরা কি দেখতে পাই, সে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি আজ পর্যন্ত এই যে সাম্প্রদায়িক হামলা যে করেছে, সে সাম্প্রদায়িক হামলার তদন্ত রিপোর্ট আজ পর্যন্ত জনসম্মুখে প্রকাশ করেনি। কেন বন্ধুগণ? আজকে 27 বছর ধরে আমরা আমাদের দাবিনামার কথাগুলো তুলে ধরছি, আমরা আমাদের পার্বত্য চট্টগ্রামের সমস্যার বিষয়ে কথা বলছি, কিন্তু যে সরকার আসুক, সেই সরকার হচ্ছে এই পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে খুবই সুকুশলী হচ্ছে পাশ কাটিয়ে যায়। আজ পর্যন্ত আমরা এখানে দাঁড়িয়ে আমাদের কথা বলতে হচ্ছে। অথচ আপনারা দেখেছেন গত 10 মে অন্তর্বর্তীকালীন সরকার যে ঐক্যমত্য কমিশন গঠন করেছিল, সেই ঐক্যমত্য কমিশনে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দল হিসেবে ইউপিডিএফকে সেখানে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়। প্রথম পদক্ষেপ হচ্ছে ইউপিডিএফের সাথে ঐক্যমত্য কমিশন বসলেও পরে দেখা যায় দুইপর সংগঠনের ব্যানারে পার্বত্য চট্টগ্রাম থেকে বিভিন্ন সমতলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করছে, তারা হচ্ছে বিভিন্ন বইপর ব্যানারে দাঁড়িয়ে সে ঐক্যমত্য কমিশনের সাথে ইউপিডিএফের যে সংলাপ, সেই সংলাপের বিরোধিতা করে। বন্ধুগণ, এরপর পরেই দেখা যায় যখন দ্বিতীয়বারের মতো দ্বিতীয় ধাপে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনায় বসে, তখন ইউপিডিএফকে কোনো কিছু না জানিয়ে, কোনো কারণ না দেখিয়ে সরাসরি ইউপিডিএফকে সে বৈঠক থেকে বাদ দেওয়া হয়। বন্ধুগণ, তাহলে প্রশ্ন থাকে, আমরা দীর্ঘ 27 বছর ধরে আমাদের যে দাবি, সেই দাবিনামাগুলো রাষ্ট্রের কাছে, সেই দাবিনামাগুলো সরকারের কাছে আমরা উত্থাপন করছি, অথচ সেই সামান্য কয়েকজন যে দুইপর সংগঠনের ব্যানারে রাজু ভাস্কর্যের সামনে দাঁড়ালো, পার্বত্য চট্টগ্রামে দাঁড়ালো, তাদের কথায় একটা রাজনৈতিক সংগঠন যে কিনা পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণের প্রতিনিধিত্ব করছে, তাকেই বাদ দেওয়া হলো। এটা তো অন্তর্বর্তীকালীন সরকার পাহাড়িদের সাথে রীতিমতো তামাশা করছে। বন্ধুগণ, গণঅভ্যুত্থানের চেতনাকে বিসর্জন দিয়ে পাহাড়িদের সাথে তামাশা করা, এটা ডক্টর ইউনূস একজন লিবারেল চিন্তক হিসেবে তার সাথে এটা যায় না, এবং তিনি কোনোভাবেই এই দায়িত্ববোধ থেকে তিনি পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে তিনি এড়িয়ে যেতে পারেন না। বন্ধুগণ, আমরা মনে করি পার্বত্য চট্টগ্রামের সমস্যা একটি রাজনৈতিক সমস্যা, এটি একটি জাতীয় সমস্যা। সুতরাং পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করতে হবে। বন্ধুগণ, এবং গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে গণ আকাঙ্ক্ষা ধারণ করে রাষ্ট্র কাঠামোর যে আমূল পরিবর্তন মানুষের যে গণ আকাঙ্ক্ষা, সেই গণ আকাঙ্ক্ষাকে পার্বত্য চট্টগ্রামের পূর্ণ স্বায়ত্তশাসন প্রদানের মাধ্যমে এবং তার বাস্তবায়নের মধ্য দিয়ে সমতলে এসে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো বাস্তবায়ন করতে হবে। বন্ধুগণ, আমরা মনে করি এই যে পার্বত্য চট্টগ্রামে গণ অভ্যুত্থান পরবর্তীতে যেভাবে সেনা উৎপাত বেড়েছে, যেভাবে সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে নিরীহ জনগণের উপরে বাড়িতে গিয়ে বিভিন্ন রাস্তাঘাটে যেভাবে তারা তল্লাশি চালাচ্ছে, যেভাবে হয়রানি করছে, যেভাবে জবাবদিহিতার মধ্যে
পার্বত্য চট্টগ্রামে জনগণকে রাখা হয়েছে, সেটা কি ডক্টর ইউনূসের চোখে পড়ে না? আমরা দেখেছি গণঅভ্যুত্থানের সময় সমতলে কিভাবে সেনাবাহিনীরা ছাত্র জনতার উপর নিষ্ঠুর নির্মমভাবে গুলি বর্ষণ করেছিল বন্ধুগণ। সেই ভিডিও এখন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন। এরপরেও পার্বত্য চট্টগ্রামে কেন আজকে সেনাদের কথায়, সেনাদের প্রেসক্রিপশনে সরকার সেভাবেই এদের রাষ্ট্রীয় শাসন কাঠামো সেখানেই হচ্ছে জারি রাখবে? এখানে শুধু রাষ্ট্রীয় শাসন কাঠামোর কথা বললেই হয় না বন্ধুগণ। আপনারা সকলেই জানেন পার্বত্য চট্টগ্রাম আজকে 53 বছর ধরে সেনা শাসনাধীন রয়েছে। পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী যেভাবে তাদের কর্মকুশল ঠিক করে, যেভাবে তাদের হচ্ছে নীতি প্রবর্তন করে, ঠিক সেভাবেই বাংলাদেশ সরকার, সেটা যেই সরকার হোক না কেন, আজকে আমরা দেখেছি সেই সেনাবাহিনীর কথায়, সেনাবাহিনীর পরিকল্পনায় হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে সেনা শাসনাধীন রাখা হয়েছে বন্ধুগণ। আপনারা জানেন যে এই যে আমাদের গণঅভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষা, এই গণ আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা চাই পার্বত্য চট্টগ্রামের মানুষ একটা শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করুক, একটা নিরাপদ পরিবেশে বসবাস করুক। কিন্তু ইউনূস সরকার তিনি যেভাবে পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে পাশ কাটিয়ে যাচ্ছেন, যেভাবে এড়িয়ে যাচ্ছেন, যেভাবে হচ্ছে সেনাবাহিনী নির্ভর হয়ে পড়েছেন, এটা স্পষ্ট আমি এটা স্মরণ করে দিতে চাই যে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতার পরে 72 সংবিধান যখন প্রদান করা হয়েছিল, সে সময়েও শেখ মুজিব পার্বত্য সমস্যাকে তিনি পাশ কাটিয়েছিলেন, তিনি উপলব্ধি করতে পারেননি। তিনি বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দিয়ে, পাহাড়িদের উপরে বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দিয়ে তিনি হচ্ছে শাসন কাঠামো জারি রেখেছিলেন।